এখন পৃষ্ঠপোষকতা করার জন্য আহ্বান জানাই সদস্য সভাপতি ঋত্বিক মানিকলাল শর্মা দাদাকে। দাদা জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দঘোষ আতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম। উপস্থিত আজকের এই নাম ধ্যান স্বস্তিযোগ্য লিঙ্কের গুরু ভাই এবং মায়েরা সবাইকে আমার আনন্দিত জয়গুরু। এতক্ষণ আমরা অনেক গুরু ভাই গুরু বোনদের নানান সমস্যার ব্যাপারে নাম করলাম। এখন আমরা বুঝতে পারলাম যে নাম করলে অনেক সমস্যার সমাধান হয়। সেই নামের গুণে গহন বনে শুকনা কাস্তে ফল ধরে, অন্ধ দেখে আতুর নাচে, বোবা হরি বল বলে। সত্যি তাই। তাই আমি এই নাম ধ্যানের উপরেই দুটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সালটা 1927 সাল 1927। আমাদের আসামের চক্রপাণি দাস নামে এক গুরু ভাই, তিনি ম্যাট্রিক পাস করেছেন, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভালো মার্ক নিয়ে পাস করেছেন। তখনকার দিনে আসামে কোনো ইউনিভার্সিটি ছিল না, কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে আসামের সব শিক্ষা ব্যবস্থা ছিল। তাই তিনি উচ্চশিক্ষার কারণে কলকাতা গেছেন। সৌভাগ্যক্রমে তার সঙ্গে ঠাকুরের পার্ষদ পঞ্চানন সরকার সঙ্গে দেখা হয় এবং পঞ্চানন্দা তাকে একখানি সত্যানুসরণ উপহার দেন। চক্রপাণি দাস সেই সত্যানুসরণ পাঠ করার পর তিনি খুব মুগ্ধ হলেন এবং পঞ্চানন্দাকে জিজ্ঞেস করলেন যে এই ছোট্ট বইটার লেখক কে, তিনি কোথায় থাকেন। তো পঞ্চানন্দা বললেন তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পাবনাতে থাকেন। তখন তিনি পঞ্চানন্দাকে বললেন তাকে হিমায়তপুরে নিয়ে যেতে। তো পঞ্চানন্দার সঙ্গে চক্রপাণীদা পাবনার হিমায়তপুরে গেছেন, ঠাকুর দর্শন হয়েছে। প্রথম দর্শনেই তার মধ্যে একটা পরিবর্তন দেখা গেল, তার মধ্যে এক চমক দেখা গেল। তিনি মুগ্ধ হয়ে গেলেন ঠাকুরের আতিথেয়তায়। বেশ কিছুদিন থাকলেন। ধীরে ধীরে তিনি ঠাকুরের চরণাশ্রিত হলেন, ঠাকুরের নাম নিলেন এবং তিনি ইচ্ছা প্রকাশ করলেন তিনি আশ্রমেই থাকবেন। কিন্তু দয়াল ঠাকুর, তার ইচ্ছা তো অন্যটা, তারই তো লীলার অংশ এগুলি। তিনি একদিন চক্রপাণী থেকে বললেন তুই চলে যা তোর আসামে, ওখানে গিয়ে পরমপিতার নাম প্রচার কর, দীক্ষা দেগা। তো চক্রপাণীদা বললেন ঠাকুর, আসামে অসমিয়াদের গুরু হচ্ছেন শ্রীমন্ত শঙ্করদেব, আর শঙ্করদেবকে অসমিয়াবাসীরা ঈশ্বর জ্ঞানে পূজা করে। আর আমি সেখানে যাব, আপনি বাঙালি, একজন বাঙালি গুরুকে সবাই কি গ্রহণ করবে? ঠাকুর পরম দয়াল তিনি চক্রপাণীদিকে বললেন পরম পিতার কাজ পরম পিতাই করবে, তুই যা, গিয়ে দীক্ষার চেষ্টা করবে। তিনি চলে এলেন আসামে। তখন ঢেকিয়াজুলি বলে একটা জায়গা আছে, ওখানে ওনার বোধহয় বাড়ি ছিল যতটুকু আমি জানি। তিনি ওখানে আছেন, রোজই বেরোন, যাজন কাজে বেরোন। একদিন এরকম যাজনে বেরিয়েছেন, পথে একটা বাড়ি থেকে কান্নার রোল আসছে। একটা যুবক ছেলে মারা গেছে,
আত্মীয় স্বজনরা কান্নাকাটি করছে, উঠানে সেই সব দেহ রাখা আছে আর সবাই কাঁদছে। তো তিনি দেখে সেই বাড়িতে ঢুকেছেন, ঢুকে ওই মৃত যুবকের বাবা মা আত্মীয় স্বজন সবাইকে বলছেন, আপনাদের যদি অনুমতি থাকে আমি কি একটু চেষ্টা করে দেখতে পারি? তো সবাই ওনার দিকে তাকিয়ে আছেন। অর্থ হলো যে ছেলেটা মরে গেছে, আর এই লোকটা বলছে চেষ্টা করে দেখবে। সে কিরকম লোক? ওখানে দু চারজন পজিটিভ, সব জায়গায় পজিটিভ নেগেটিভ থাকে, তো দু চারজন পজিটিভ ছিলেন, বললেন যে ও তো মরেই গেছে, আমরা তো শ্মশানে নিয়ে দাহ করেই ফেলবো, তো ও যখন বলছে তাহলে চেষ্টা করতে আপত্তি কি? তখন সবাই জিজ্ঞেস করলেন কি করতে হবে আমাদেরকে? তখন চক্রবর্তী বললেন আমার 3টা শর্ত মানতে হবে। কি সেই 3টা শর্ত? মহাদেব দা দয়া করে ভিডিওটা বন্ধ করুন দাদা, ভাব কেটে যায়। আমার 3টা শর্ত আছে, 3টে শর্তকে মানতে হবে। কি সেই শর্ত? না, একটা ঘরকে ভালো করে লেপে পুছে নিংড়ায়ে পরিষ্কার করতে হবে, এবং সেখানে সাদা বেডশিট পাতিয়ে তার উপরে সেই মৃতদেহকে রাখতে হবে, একটু ধূপধুনা দিতে হবে, আর চারদিকে সাদা কাপড় লাগাতে হবে যাতে বাইরের থেকে কোনো রকমের কোনো আলো ভেতরে প্রবেশ না করে। 3 নম্বর শর্ত হচ্ছে আমি না বলা অবধি কেউ দরজায় আঘাত করবেন না বা ভেতরে ঢুকার চেষ্টাও করবেন না। তো সবাই মেনে নিলেন, কারণ সেই ছেলেটার জীবনের প্রশ্ন, বাঁচার প্রশ্ন, সবাই মেনে নিলেন এবং তিনি ভেতরে ঢুকলেন। তার জন্য একটা আসন দেওয়া ছিল, সেখানে বসলেন, ধূপধুনা জ্বালিয়ে সেই মৃতদেহের হাতটা, ডান হাতটা ধরে উনি নাম করতে শুরু করলেন। প্রায় 2 ঘন্টা নাম করার পর দেখা গেল সেই ছেলেটি মৃতদেহের শরীরে প্রাণের সঞ্চার হলো এবং তার পায়ের বুড়ো আঙ্গুলের নড়তে শুরু করলো। ধীরে ধীরে তার জ্ঞান ফিরে এলো এবং বলল, মা কোথায় তুমি? চক্রপাণিদা বললেন, তোমার মা বাবা সবাই বাইরে আছেন, তুমি গিয়ে তাদেরকে প্রণাম করো। এই যে ঘটনাটা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এই ঘটনার ফলস্বরূপ পুরো গ্রামের লোক কাতারে কাতারে চক্রপাণিদার মাধ্যমে পরম পিতার নাম গ্রহণ করলেন। এইভাবেই পরম পিতা তার লীলা করে যান প্রতিনিয়ত। আরেকটি ঘটনা আমার নিজের ঘটেছিল। এখান থেকে, আমার শিলং থেকে প্রায় 100 কিলোমিটার দূরে বাংলাদেশ বর্ডার, জায়গাটার নাম হচ্ছে বালাট। তো আমি প্রায়ই ওখানে, আমার এক বন্ধু ছিল, পরের দিকে ওরও পাঞ্জা হয়েছিল, ও ওখানে হাতুড়ে ডাক্তার ছিল। ওরা স্বামী স্ত্রী দুজনই, ওর স্ত্রী ছিল নার্স আর ও স্বাস্থ্য বিভাগে চাকরি করতো, দুজনেই চাকরি ছেড়ে ওই ওই জায়গায় চলে গেছে এবং ওখানে হাতুড়ে ডাক্তারি করে এবং ওষুধ টষুধ বিক্রি করে। তো গ্রামের লোকেদের, দুস্থ মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করতো এবং এর মাধ্যমে ও যাজন করে প্রচুর দীক্ষাগত ঋত্বিক দাদাকে, শিলং থেকে অনেক ঋত্বিক দাদাকে নিয়ে যেত। তো আমার যখন পাঞ্জা হলো তখন আমাকে নিয়ে যেতে শুরু করলো। তো একবার সেরকমই আমি গেছি, রাত্রিরে ওর ঘরে 2টো রুম, ভেতরের রুমে ওর স্ত্রী শুয়ে আছে, সামনের ঘরে আমি শুয়ে আছি। রাত তখন 2টো বাজে, হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ,
আর কে যেন চিৎকার করে বলছে, মামা মামা তাড়াতাড়ি উঠো, আমার ছেলেটাকে বাঁচাও। ও যখন দরজা খুললো উঠে, দেখা গেল একটি লোক বলছে ওর ছেলেটা গত 1 মাস থেকে নিউমোনিয়া রোগে ভুগছে। আজকে রাত্রে 12টার থেকে ওর অবস্থা খুব খারাপ, চোখ উল্টে, চোখ আর মুছছে না, বন্ধ হচ্ছে না, কমাতে চলে গেছে। তো সঙ্গে সঙ্গে ওই আমার বন্ধুর নাম ছিল হরকুমার দাস, ওর অনেক ঘটনা আছে, সে আরেকদিন বলা যাবে, যেহেতু এটা ওই অন্য সাবজেক্ট। তো ও বললো ঠিক আছে তুমি যাও, আমি আসছি বলে ওর স্ত্রীকে ডাকলো, স্যালাইনের বোতল, স্যালাইন স্ট্যান্ড ফ্যান সবকিছু নিল, নিয়ে ও যাচ্ছে ওর বাড়িতে। ওর বাড়িটা ওর ওর বাড়ি থেকে ওই ওই যে লোকটা এসছিল তার বাড়ি প্রায় 2 কিলোমিটার দূরে, এবং যেতে গেলে একটা কালভার্ট পেরিয়ে যেতে হয়। তো বলছে তুমি এগো, আমরা আসছি বলে ওর স্ত্রীকে নিয়ে, সাজ সরঞ্জাম সবকিছু নিয়ে ও রওনা দিল। তা আমি বললাম আমি তো একা থাকবো ঘরে, আমি একা থেকে কি করবো, আর একটা অসুস্থ মানুষ, তা আমিও তোমাদের সঙ্গে যাব। তো বললো ঠিক আছে চলো। তা আমিও চলে গেলাম, গেছি, গিয়ে ওর ওই ভদ্রলোকের বাড়িতে যখন ঢুকেছি, ঢুকে দেখলাম বিছানার উপরে একটা নরকঙ্কাল, মানে বিছানার সঙ্গে মিশে আছে, বেডশিট দিয়ে, বেডশিট গায়ে দেওয়া, একটা বিছানার চাদর গায়ে দেওয়া আছে, কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে একটা মানুষ শুয়ে আছে। ওরা গিয়ে সঙ্গে সঙ্গে স্যালাইন লাগাচ্ছে, আমাকে একটা টুল দিল বসতে ওর মাথার কাছে, সেই টুলে বসে আমি ওই ছেলেটার হাত ধরে নাম করতে শুরু করলাম। এদিকে স্যালাইন চলছে, প্রায় 1 ঘন্টা নাম করার পর ছেলেটি ঘুমাতে শুরু করেছে, ও ও ও এরকম করছে। তখন সবাই আশ্বস্ত হলো যে অন্তত সেন্স তো এসছে, জ্ঞান এসছে। তখন ভোর হয়ে গেছে, আমাদের স্থবিতি করার প্রয়োজন আছে, আমাদেরকে যেতে হবে। তো হরকুমার দা, ওর স্ত্রী এবং আমি আমরা তিনজনেই আমরা বললাম যে আমরা যাচ্ছি, এখন মনে হচ্ছে স্টেবল হয়েছে একটু, আমরা যাচ্ছি, গিয়ে আমরা স্থবিতি করে প্রার্থনা করে আবার আসবো ওকে দেখতে, এই বলে আমরা গেছি। সেদিন রাতে ওই বৃষ্টি হচ্ছিল, পিটির পিটির বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে আমরা আসছি ওর বাড়িতে যাব। আসার পথে ওই কালভার্টটা যখন ক্রস করি, তখন দেখলাম একটা ঘরের বারান্দায় 3-4টে, অন্ধকার তো, ভীষণ অন্ধকার, অমাবস্যার রাত ছিল আমার মনে আছে, বিড়ি ফুকার বিড়ির আলো দেখা যাচ্ছে। এতে বোঝা গেছে যে ওখানে 3-4টা লোক দাঁড়িয়ে আছে। তো আমরা জাস্ট দেখেছি, সোজা চলে এসেছি, কেউ আমাদেরকে কিছু বলেওনি, আমরা চলে এসেছি। ওখানে কিন্তু আরেকটা মরণ ফাঁদ পাতা ছিল ওই হরকুমারের জন্য, ওকে মারার জন্য, খুন করার জন্য ওখানে লোক দাঁড়িয়েছিল। সেই প্রসঙ্গে পরে আসছি। তো আমরা চলে আসছি বাড়িতে, এসে ঈশ্বরবিদ্যুতি করে প্রার্থনা করে একটু জল খাবার খেয়ে বেলা 8টা নাগাদ আমরা ফিরবো। ওর বাড়ি থেকে যখন বেরিয়েছি, 3-4টে লোক আছে ওর পায়ে লম্বা হয়ে পড়েছে, আর ওকে বলছে দাদা আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা কালকে রাত্রিরে বিরাট পাপ করতে গেছিলাম, আপনাকে মারতে গেছিলাম। বলে কেন? ওরই এক সমসাময়িক ডাক্তার ছিল ওখানে, সেই ডাক্তারের হিংসা ছিল ওর উপরে, রুগী ওই ডাক্তারের কাছে না গিয়ে ওর ওখানে আসতো সবাই। আর এই যে লোকগুলো মারতে গেছিল, ওকে পয়সা দিয়েছিল ওদেরকে, ওই ডাক্তার, ওকে খুন করার জন্য। এর মধ্যে একটি লোক ওর বাচ্চাকে এই হরকুমার একদিন বাঁচিয়েছিল।
কঠিন রোগ হয়েছিল বাচ্চাটি, শিশুটি, তাকে বিনে পয়সায় ওষুধ দিয়ে তাকে সুস্থ করে দিয়েছিল। এই যে কৃতজ্ঞতা বোধ, তাকে সেদিন তাকে আর মারতে দেয়নি। ওরা ভুল বুঝেছে কি করছে। তারপর তো যাই হোক, আমরা এখান থেকে গেলাম ওর বাড়িতে। ওর নাম হলো মানিক বিশ্বাস, আমারই নামে নাম, মানিক বিশ্বাস, গ্রাজুয়েট ছেলে। অনেক ঋত্বিক দাদারা ওকে যাদন করেছেন। ওর হাজারো প্রশ্ন, এই হলে আমি দীক্ষা নেব, ওই হলে দীক্ষা নেব, আপনাদের ঠাকুরের ইষ্টবিধি করতে হবে পয়সা দিয়ে, নানান ধরনের প্রশ্ন। কোনো অবস্থাতেই সে দীক্ষা নেবে না, একটু গোয়ার টাইপের। তো আমি যখন ঢুকেছি ঘরে, আমি ঢুকে দেখি ওই ছেলেটা বিছানার উপরে উঠে বসা, এবং দুটো হাঁটু ওর বুকের ভেতরে, আর হাত দুটো দিয়ে আগলে রেখেছে দুটো হাঁটু, আর বলছে, আমাকে বলছে, দাদা আমি কি দীক্ষা নিতে পারি? আমি বললাম, দীক্ষা তুমি নেবে, তুমি সুস্থ হও আগে, আগে সুস্থ হয়ে যাও, তারপর দীক্ষা নেবে। আমি যদি আজকেই নিতে চাই, আমাকে আপনি দীক্ষা দেবেন? বলে, আমি নিশ্চয়ই দেবো। ঠাকুর বলেছেন দীক্ষা নেওয়ার কোনো সময় নেই, সব দীক্ষা তুই এক্ষুনি নে, কোনো সময় কময় লাগে না। ঠিক আছে, তোমার যদি ইচ্ছে হয় তাহলে নিতে পারো। তখন ওর বাবাকে বললাম, একটা ধোয়া বেডশিট থাকলে বিছানায় বিছিয়ে দিন, আর একটু গঙ্গা জল ছিটিয়ে দিন, আমি এখানে ওকে দীক্ষার ব্যবস্থা করলাম। দীক্ষা হলো। সেই ছেলেটা, ওরা 5 ভাই 3 বোন, ওদের মা বাবা কুলগুরুর দীক্ষিত। ওর দীক্ষা হলো, তারপর থেকে প্রায়ই আমি যেতাম, গেলেই ওদের বাড়িতে খোঁজ নিতে যেতাম। ওর দীক্ষা হলো, ওর এক এক করে ওর সব ভাইদের, 5 ভাই, 5 ভাইয়ের দীক্ষা হলো, বোনেদের দীক্ষা হলো। ওর মা দীক্ষা নেবে না, মায়ের কুলগুরুর দীক্ষিত। ওই আমাকে বলছে, বাবা দাদা আমার মাকে আপনি দীক্ষা দিন, বাবাকে দীক্ষা দিন। আমি বললাম, দেখো ওরা তোমার গুরুজন, তুমি জোর করবে না এবং যাজনও করতে যাবে না। ওরা নিজের ইচ্ছায় তোমাদের চলা বলা দেখে যদি উদ্বুদ্ধ হন, নিজের থেকে স্বতঃস্ফূর্ত ভাবে যদি নিতে চান, তাহলেই দীক্ষার ব্যবস্থা করা যাবে। যাই হোক, ওদের বাড়িতে আমি যাতায়াত করতাম, ইষ্ট প্রসঙ্গ করতাম, গিয়ে রাত্রিরে থাকতাম। এই করতে করতে এই পরিবারটা একদিন পুরো সস্তয়নী হয়ে গেল, সবাই সস্তয়নী নিল। তারপরে ওর পাঞ্জা হলো, ও এখন আজকাল ঋত্বিক। কিছুদিন আগে, এই গত বছর, ওর ছোট বোনকে আমি দেওঘরে আচার্য দেবের সঙ্গে থাকে বাচ্চু প্রামাণিক, ওর সঙ্গে বিয়ের ব্যবস্থা করলাম। ও আজকে পুরো পরিবারটা আজকে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই পরিবারের মধ্যে ঠাকুর প্রতিষ্ঠিত হয়ে আছে। আরেকটি ঘটনা আমি বলছি, অনেক বছর আগের কথা। একবার পূজনীয়া বড় বৌদি অসুস্থ ছিলেন। তো পূজনীয় সিপাহীদার সঙ্গে আচার্যদেব পূজ্যপদ দাদা পূজনীয় বড় বৌদিকে শিলংয়ে পাঠালেন ডাক্তারের পরামর্শে স্বাস্থ্য উদ্ধারের জন্য। তো পূজনীয় বড় বৌদি এলেন, ঘরের দরজা বন্ধ থাকতো, ডাক্তারের নির্দেশ ছিল কোনো লোকজন তার পাশে যাবে না, দর্শন প্রণাম বন্ধ ছিল। তো রোজ সকালবেলা পূজনীয় সিপাহীদা কোয়ালিস গাড়ি নিয়ে শিলংয়ের আনাচে কানাচে ঘুরতে যেতেন, সকালবেলা জলখাবার খেয়ে তারপর বেরোতেন। তো বেশিরভাগ দিনই আমাকে সঙ্গে নিয়ে যেতেন, কোনো কোনো দিন অন্য কারোকে, অন্য কোনো গুরু ভাইদের নিয়ে যেতেন, তো বেশিরভাগ দিনই আমাকে সঙ্গে নিয়ে যেতেন। তো একদিন এরকম, আমাদের এখানে শিলং থেকে প্রায় 20-25 কিলোমিটার দূরে সুমের বলে একটা জায়গা আছে। শিলংয়ের তো চারদিকেই পাহাড়, বন বন জঙ্গলে ভরা, প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। তো সুমের বলে একটা জায়গাতে আমরা গেছি। তো গাড়ি চলছে, গাড়ি ঘুরতে ঘুরতে একটা জায়গায় পাহাড়ের উপরে একটা বাংলো দেখে পূজনীয় সিপাহীরা আমাকে জিজ্ঞেস করলেন, মানিকদা ওই বাংলোটা কিসের? মানে নিচের থেকে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এটা রাজবাড়ির মতো। আমি সিপাহীটাকে বললাম, আমি জানতাম ওটা কি।
আমি বললাম যে আগে এটা রাজ্য বিদ্যুৎ পরিষদের একটা গেস্ট হাউস, অতিথিশালা। সেখানে বিদেশ থেকে যত বড় বড় ইঞ্জিনিয়াররা আসে তাদেরই থাকতে দেওয়া হয়। উপজনী শিবাইদা বললেন, গিয়ে একবার দেখে আসা যায় না? আমি বললাম, আগে আপনি বললেই হয়, চলুন যাই। আমরা গেলাম, পাহাড়ের গা ঘেঁষে ঘুরতে ঘুরতে উপরে একদম চূড়াতে উঠলাম। ঠিক সেই গেস্ট হাউসের গেটের সামনে গিয়ে যখন গাড়িটা দাঁড় করালাম, উপজনী সিপাহীদা সেই বাড়িটা দেখে এত মুগ্ধ হলেন, আমাকে বললেন, মানিকদা একটু এত দূর এলাম, একটু ভেতরে গিয়ে দেখে আসা যায় না? তাহলে আজকে আমি দেখছি বলে আমি গাড়ি থেকে নেমে সেই গেস্ট হাউসের গেটের সামনে নেপালি দারোয়ান ছিল, তাকে গিয়ে বললাম, ভাই আমরা একটু তোর গেস্ট হাউসটা দেখতে চাই, একটু গেটটা খুলে দিলে গাড়িটা নিয়ে আমরা একটু ঘুরে দেখে চলে যাব। সেই নেপালি চৌকিদার বলছে, বাবু इधर परमिशन नहीं है, इधर में मिनिस्टर का भी परमिशन नहीं है, सिर्फ फॉरेनर फॉरेन इंजीनियर लोग जब आता है तो ये लोग को ठहरने देता है। তো আমার সে পরমপিতাই সব তো জুগিয়ে দেন, আমরা আমাদেরকে কথা বলান তিনি, চলান তিনি, তার ইচ্ছা না হলে চলতে পারি না, তার ইচ্ছা না হলে কথা বলতে পারি না, তার ইচ্ছা না হলে খেতে পারি না। আমি গিয়ে সেই নেপালি চৌকিদারকে বললাম, তুই ভগবান দেখেছিস? তো বললো, এই ভগবান ইয়া কাহা ভগবান মিলেগা, ওই দেখ গাড়িতে বসে আছে, তোর কত ভাগ্য যে তোর বাড়ির সামনে ভগবান এসছেন, আর তুই একটু গেটটা খুলে দিবি না ভাই? তিনি চাইছেন তোর ভেতরে একটু দেখে যাবেন। ও না মন্ত্রমুগ্ধের মতো গেটটা খুলে দিল, সোজা গাড়ি ভেতরে ঢুকলো। দুজনে সিপাহীটা চারদিকে ঘুরে দেখলেন, একটা কাঁঠাল গাছ ছিল, সেই কাঁঠাল গাছ এচড়ে ভরা ছিল। সিপাহীটা ওখানেই প্ল্যান প্রোগ্রাম মনে মনে কষে নিলেন। আমাকে বললেন, এখানে রান্না হবে, এখানে আমরা বসবো, এখানে কীর্তন হবে, এই হবে সেই হবে, সব প্ল্যান প্রোগ্রাম করছেন। আবার তারপরে আমাকে বললেন, মানিকদা মাকে নিয়ে একদিন এখানে পিকনিক করা যায় না? আমরা আগে বললেই হয়, আপনি বললেই হয়। বলে তাহলে এক কাজ করুন, আপনি রাজ্য বিদ্যুৎ পরিষদের অফিসে গিয়ে ওই মুখে বললে হবে না, লিখিত ভাবে পারমিশন নিয়ে আসতে হবে, আর তার এক কপি আমার কাছে দেবেন, আর বাকি নিয়ে আপনি ব্যবস্থা করেন। আমরা আজকে হয়ে যাবে। সেদিন আমরা ফিরে এলাম বিকেলবেলা। মাকে সব ঘটনা রোজই বলতেন, কোথায় গেছেন, কি দেখলেন, সবকিছু মাকে বলতেন, মাকে আনন্দ দেওয়ার জন্য। সেদিনও মাকে বললেন, মা ভীষণ খুশি হলেন। মা বললেন, আমার না ঘরের ভেতরে বন্ধ থাকতে থাকতে শ্বাস বন্ধ হয়ে আসছে রে, একদিন যদি বাইরে একটু বেরোতে পারি আমি একটু স্বস্তি পাবো। তখন পর্যন্ত শিবাইদা বললেন, মা আমি মানিকদাকে বলেছি, ও পারমিশন নিয়ে ব্যবস্থা করবে, তুমি চিন্তা করো না। পরদিন সকালবেলা এখন রাজ্য বিদ্যুৎ পরিষদের চেয়ারম্যানের কাছে যেতে হবে। আমাদের এখানে আমাদেরই প্রয়াত ঋত্বিক দাদা ছিলেন, প্রবীণ ঋত্বিক, যিনি ঠাকুরের সঙ্গ করা লোক, ধ্রুবনাথ যোশীদা, তখনকার দিনে তিনি আমাদের মেঘালয়ের মিনিস্টার ছিলেন। তাকে বললাম যে দাদা এরকম এরকম ব্যাপার, আপনি যদি দয়া করে আমার সঙ্গে একটু চেয়ারম্যানের অফিসে যান, তাহলে একটা পারমিশন নেওয়া যেতে পারে। উনি বললেন, কেন যাব না, চলেন, আমি যাব আপনার সঙ্গে। তো আমরা দুজনেই পরদিন চেয়ারম্যানের অফিসে গেছি। গিয়ে ওখানে অনেক ঘটনা ঘটেছে, যাই হোক এত লম্বা করছি না। আর পারমিশন নিয়ে চলে এসেছি। পারমিশন দিয়েছে এত সুন্দর, একটা রবিবার সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি 12 ঘন্টার জন্য আমাদেরকে অ্যালাউ করেছে, আমরা ওখানে পিকনিক করতে পারি। তো পারমিশনটা মঙ্গলবার না বুধবার দিন আমি নিয়ে এসেছি। শুক্রবার দিন রাত্রিরে পূজনী সিপাহীদা আমাকে ডেকে বললেন, মানিকদা একটা কাজ করেন, আপনি কালকে, কারণ ওই যে গেস্ট হাউসটার আমি মানে ঘরের একটু আপনাদেরকে বিবরণ দেবো, তাতে সুবিধা হবে। গেস্ট হাউসটা ছিল এইচ টাইপের, এইচ যেরকম হয় এইচ টাইপের, দুদিকে দুটো দুটো চারটা রুম, চারখানা রুম, মধ্যিখানে টানা বারান্দা, আর বারান্দার পরেই ডাইনিং হল,
তারপরেই হচ্ছে কিচেন, সেখানে মাছ মাংস হয়, কারণ ফরেন ইঞ্জিনিয়াররা আছে, এখানে তো মাছ মাংস হয়ই। তো শিবাইদা আমাকে ডেকে বললেন, আপনি এক কাজ করুন, কিছু পরিষ্কার করার জিনিসপত্র নিয়ে নিন সঙ্গে, আর আপনার গাড়ি নিয়ে 4-5টা ছেলেকে নিয়ে আপনি চলে যান সেখানে। ব্লিচিং পাউডার, ব্রাশ, ফিনাইল এসব যন্ত্রপাতি নিয়ে আপনি কয়েকটা ছেলে নিয়ে আপনি চলে যান। আর রাত্রিরে ওইসব ঘষে টসে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে টুয়ে সব রেডি করে রাখবেন। আমরা সকালবেলা 8:30টার মধ্যে ওখানে পৌঁছে যাব। আমরা আজকে আমি চলে যাব। তো রাত তখন 8:30-9টার মধ্যে আমি 4-5টা ছেলেকে নিলাম, একটা ওভেন আমার ডিকিতে নিলাম, গ্যাসের ওভেন, একটা কড়াই নিলাম মন্দির থেকে, একটা খুন্তি, একটা ঝাঁঝরিয়াটা নিলাম, কিছু চাউমিন নিলাম, আর বাকি জিনিসপত্র নিয়ে আমি ওই ছেলেদের নিয়ে আমি রওনা দিয়েছি। ওখানে পৌঁছে আমি তো চাউমিন বানাচ্ছি, ছেলেরা পরিষ্কার করছে। রাত্রিরে ওখানে ওই গেস্ট হাউসে প্রায় 20টা স্টাফ ছিল, 20 জনের মতো স্টাফ ছিল। তো রাত্রিরে এদিকে চাউমিন বানাচ্ছি আর এদিকে যাজন চলছে ওই স্টাফদের। রাত্রিরেই যাজন করে সবগুলোকে দীক্ষা দেওয়ার ব্যবস্থা করলাম, দীক্ষা দিলাম আমার মাধ্যমে। সবাই দীক্ষিত হয়ে গেল এবং ওদেরকে দীক্ষার পরে বললাম, ভাই তোমরা কত ভাগ্যবান, আমরা দীক্ষা নিয়ে অনেক দিন পরে আমাদের গুরু দর্শন হয়েছে, আর আজকে তোমরা দীক্ষা নিচ্ছ, কালকেই তোমাদের গুরু দর্শন হয়ে যাবে, তোমাদের বাড়িতে তোমাদের ঘরেই চলে আসবে। ওরাও খুব খুশি হলো। আর যে চৌকিদার ছিল, যে মানে কেয়ারটেকার ছিল, তাকে বললাম, কালকে যদি তোমার ওই এঁচড় পেড়ে আমি একটু রান্না করি, তোমার কোনো অসুবিধা আছে? নেই বাবু, हम तो खुश होंगे, हमारे गुरु का सेवा में लगेगा। ঠিক আছে। পরদিন ঠিক 8:30টার সময় পূজনীয় সিপাহীদা, পূজনীয় মা এবং আমাদের সহকর্মীরা, আরো অনেক গুরু ভাইরা, প্রায় 300-350 মতো লোক, বাস, প্রাইভেট কার সব নিয়ে সবাই হাজির হয়েছেন। তো সিপাহীদার নির্দেশেই রান্না হয়েছিল খিচুড়ি, এঁচড়ের ডালনা, টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা। সারাদিন এত আনন্দে কেটেছে, আমি ঠিক ভাষায় বোঝাতে পারবো না আপনাদেরকে, এত আনন্দ। এই আনন্দে কেটেছে। রাত সন্ধ্যা যখন 6টা বেজে গেছে, আমরা ফিরবো, তখন পূজনীয় বড় বৌদি বলছেন, জানিস ভাই, আমার না যেতে ইচ্ছে হচ্ছে না, আমার মনে হচ্ছে এখানে থেকে যাই, কিন্তু যেতে তো হবে, 6টা অব্দি পারমিশন দিয়েছে। যাই হোক, আমরা ফিরে গেলাম। তার ঠিক 30 দিনের দিন, ঠিক 30th ডেতে পূজ্যবোধ দাদা দেওঘর থেকে শিলং এসছে। এখন সন্ধ্যেবেলা দাদা নাটমণ্ডপে বসেছেন, পূজনীয় বড় বৌদিও পাশে বসা, সিপাহীদাও বসে আছেন। তো পূজনীয় বড় বৌদি আর পূজনীয় সিপাহীদা এই 30 দিনের নিত্য দিনের ঘটনা দাদাকে বলছেন, আর দাদা উপভোগ করছেন। পিকনিকের কথা যখন শুনলেন, তখন দাদা বলছেন, তোমরা সবাইকে নিয়ে পিকনিক করলে, তাহলে আমাকে নিয়ে একদিন করা যায় না? তখন পূজনীয় সিপাহীদা আমাকে বলে, কি মানিকদের, বাবা বলছেন একদিন পিকনিক করবেন, আপনি ব্যবস্থা করতে পারবেন? আমি বললাম, আজকে হয়ে যাবে। আমি ঠিক যথারীতি আবার গেলাম চেয়ারম্যান অফিসে, গিয়ে আবার আরেক দিনের জন্য পারমিশন নিয়ে এলাম। ঠিক আগের মতোই ঘটনাটা ঘটলো। ঠিক 8:30টায় পুজোবাদের দাদা, বড় বৌদি, বর্তমান আচার্যদের, সিপাহীদা, বিঙ্কিদা, 3 বৌরানী সবাই 8:30টার সময় হাজির হয়েছে। ওই টানা বারান্দায়, এই যে ডাইনিং স্পেসের আগে যে টানা বারান্দাটা ছিল, ওখানে চৌকি পেতে পুজোবাদের দাদার বসা, একদম দেওঘরের মতো সাদা তোষক দিয়ে, বেডশিট দিয়ে বসার জায়গা করা হয়েছিল। দাদা বসছেন, আমি রান্না করে। তো পূজ্যবোধের দাদা সিপাহীদাকে জিজ্ঞেস করছেন, আজকের মেনু কি রে? তো ঘটনাটা হয়েছিল, ওই 30 দিন পরে যখন গেছি, তখন ওই যে এঁচড় ছিল গাছে, সে গাছটা একদম ফাঁকা একদম। তো আমি ওই চৌকিদারকে জিজ্ঞেস করলাম, ভাই আগের বার যখন এসেছিলাম তখন তো গাছে প্রচুর এঁচড় ছিল, এবার দেখছি গাছটা ফাঁকা হয়ে গেছে, কিছুই নেই, কি ব্যাপার?
तो चौकीदार बोल बाबू सब कटहल हो गया था, पक गया था, तो हम लोग सब बांट दिया था स्टाफ में। তো সেদিন আর এঁচড়ের ডালনার প্রোগ্রামটা হয়নি। তো ডিসিশন হয়েছিল, সিপাহীরা বলছিলেন যে আজকে খিচুড়ি হবে, মিক্স সবজি হবে, আর টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা হবে। তো দাদা যখন জিজ্ঞেস করলেন তখন সিপাহীরা বলছেন যে এই হবে। তো দাদা পদ্মাসনে বসা ছিলেন, বললেন কেন এঁচড় হবে না? তোমরা এঁচড় খেলে আমি খাবো না এঁচড়? তো সিপাহীরা বলছেন আগে ওই যে এঁচড় গাছটা থেকে এঁচড় নিয়েছিলাম, সেই গাছে এঁচড় নেই। দাদা উরুতে খুব জোরে একটা করাঘাত করলেন, করে বললেন নেই মানে? আলবত আছে। এই যে আলবত আছে কথাটা, শব্দটা দাদার মুখ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে ওখানে উপস্থিত যারা ইয়ং ছেলেরা ছিল সবাই বাদরের মতো প্রায় ৩০-৪০টা ছেলে ওই এঁচড়ের গাছে, কাঁঠাল গাছে ঝাঁপিয়ে পড়েছে। যে দাদা বলেছেন এঁচড় আছে। এখন এঁচড় গাছে এঁচড় খুঁজতে চলে গেছে সব ছেলেরা। ততক্ষণে ওখানকার স্থানীয় যারা গুরুভাই ছিলেন তারা আশেপাশে তাদের বাড়ি থেকে এঁচড় আনতে চলে গেছেন। ওরা খুঁজছে, খুঁজতে খুঁজতে হঠাৎ মগডাল থেকে দুটো ছেলে চিৎকার দিয়ে বলছে কাকু দুটো এঁচড় পাওয়া গেছে। আল্লাহ বলিস কি রে, এঁচড় কোত্থেকে আসবে? এটা ফাঁকা ছিল গাছ। বলে না দুটো পাওয়া গেছে। আমি বললাম যে তাহলে নিচে ফেল। তো নিচে যখন ফেললো, নিচে তো বিশাল বিশাল পাথর, তো পাহাড়, তো পাহাড়ের পাথর, পাথরের পাহাড় সব। তো পাথরের উপরে পড়ে একটা এঁচড় ফেটে গেছে, আর একটা একদম আমি লুফে নিয়েছি। এই এঁচড়টা যখন দাদাকে এনে দেখালাম, দাদা বললেন তোমার গাড়িতে রেখে দাও, আমি যখন চাইবো আমাকে দেবে। আমি লাগবে। তারপর তো সেদিন খুব আনন্দ করে আমরা ফিরে এলাম, আমার গাড়িতে এঁচড়টা রয়ে গেল। তার ৩-৪ দিন পর আমরা গুয়াহাটি গেলাম। গুয়াহাটি পৌঁছেই দাদা আমাকে বললেন এই আমার এঁচড় কোথায়? আমি আজকে গাড়িতে আছে, নিয়ে এসো। আমি নিয়ে এলাম এঁচড়টা। আমাকে বললেন, পুরোহিতকে দিয়ে বললো এটা আজকে ঠাকুর বুকে লাগবে। এই হলো ঘটনা, যে নামের গুণে কখনো বনে শুকনা কাজকে ফল ধরে। সত্যি। আরেকটি ঘটনা, একবার আমি দেওঘর গেছি আমার অ্যাম্বাসেডার গাড়ি নিয়ে। সেবার প্রায় ৩-৪ দিন ছিলাম। তো আমার সঙ্গে আমার ২ কর্মী ছিলেন। একজন কৃতি গুরুর শ্বশুর, যিনি আমার আমার পাড়ার লোক, কাদের চৌধুরীরা, এবং আরেকজন নির্মলেন্দু দাস, আরেকজন মারোয়ারি মাইজি, আর প্রকাশ ঝা বলে একজন পুরোহিত। তোরা ৩ জন পেছনে, আমি গাড়ি চালাচ্ছি, আর আমার পাশেই নির্মলেন্দু দাস বসা। তো দেওঘর থেকে যখন ফিরবো তখন পূজ্যপদ দাদা আমাকে বললেন কিভাবে কিভাবে আসবো। এর আগে আরেকবার গেছি দেওঘরে। ফেরার পথে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনাতে আমি গাড়ির স্টিয়ারিং এ ঘুমিয়ে পড়েছিলাম ৫-৭ মিনিট। গাড়িটা কে চালালো, কি করে চললো? একটা খুব বিজি রোড ছিল, জামালদহ আশ্রমের পাশে। সেই খবর শুনে দাদা আমাকে বলেছিলেন ভবিষ্যতে আর কোনোদিন হেডলাইট জ্বালিয়ে হাইওয়েতে যেন গাড়ি না চালাই। যাই হোক, দেওঘর থেকে যখন ফিরবো তখন দাদা নির্দেশ দিলেন কিভাবে কিভাবে আসবো। বললেন যে সন্ধে হয়ে যাবে, সেখানেই আশেপাশে যে কেন্দ্র মন্দির পড়বে সেখানে রাত্রি যাপন করে পরদিন সকালবেলা আবার গাড়ি চালিয়ে যেতে। বলেই একটা মন্দিরের নাম বললেন, নামটা বলছি না আপনাদেরকে। বললেন এই মন্দিরের পাশে যদি যাও হয়তো নাও থাকতে দিতে পারে। ঘটনাক্রমে ওই মন্দিরের সামনে এসে আমাদের সূর্যাস্ত হয়ে গেছে। আমরা ওই মন্দিরে ঢুকলাম, ঢুকে মন্দির কর্তৃপক্ষকে বললাম যে এরকম এরকম আমরা দেওঘর থেকে ফিরছি,
পূজ্যপদ দাদার নির্দেশে আমাদেরকে রাত্রি যাপন করতে হবে এখানে, আপনারা যদি একটু ব্যবস্থা দেন। তো ওই দাদা বললেন, না না অসুবিধা নেই, আপনারা থাকতে পারবেন। পাশেই আরেকটা যাজক কর্মী ছিল, সে উঠে বলল, আরে দাদা বিলাসীপাড়া বেশি দূর না তো, আপনারা এগিয়ে গেলে আপনাদেরই সুবিধা হবে, খুব বেশি দূর না, এগিয়ে গেলে কালকের শিলং পৌঁছাতে আপনার সুবিধা হবে। আমার সঙ্গে কাজল চৌধুরীরা ছিলেন, একটু কৃতিগতুর শ্বশুর, উনি খুব রাগ করলেন, বললেন আরে ওর ইচ্ছেই নেই আমরা থাকি এখানে, দাদা ঠিকই বলেছেন, থাকতে দিবে কিনা, চলুন মানিকদা থাকবো না, চলেন চলে যাবো বিলাসীপাড়া। ঠিক আছে, সবাই দিচ্ছে যেটা, আমরা রওনা দিলাম। হেডলাইট জ্বালিয়েই আমাকে গাড়ি চালাতে হলো। গাড়ি চলছে, তো সেই জায়গা থেকে বিলাসীপাড়া দূরত্ব হচ্ছে 70 কিলোমিটার। আর ঠিক প্রায় 25 কিলোমিটার দূরে গোলকগঞ্জ বলে একটা জায়গা ছিল, ওখানে একটা নদীর উপরে ব্রিজ ছিল, সেই ব্রিজের মুখটাতেই একটা টল গেট ছিল, একদিকে যাওয়া একদিকে আসা। তো রাত্রিরে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছি, গাড়ি খুব স্পিডে ছিল, ভীষণ স্পিডে, তাড়াতাড়ি পৌঁছাতে হবে, গাড়ি চালাচ্ছি। দূর থেকে ওই টল গেটটার যে মধ্যিখানের যে জায়গাটা 2 ফিট ব্রিক ওয়াল দিয়ে কাভার করা, সেটা দেখে আমি মনে করেছি ওটা বালুর ঢেলা, যে বালু রাখা আছে বোধহয়, এরকমই লাগছিল চোখে। ঠিক ওখানে গিয়েই ওই ওয়ালের মধ্যে আমার গাড়ি বাঁদিকের মাঠগাটটা লেগে একদম রিম টিম চ্যাপটা হয়ে, চাকা ওই ইয়ের সঙ্গে মাঠগাটের সঙ্গে সব চ্যাপটা লেপটে গেছে একদম, আর গাড়িটা কাজ হয়ে গেছে। সিনেমাতে যে অনেক সময় আমরা ওই ধরনের সিন দেখি, ঠিক এরকমই ঘটনা ঘটেছিল। গাড়িটা কাত হয়ে ওই ব্রিজের উপরে উঠে গেল, আর পুরো ব্রিজটা ক্রস করে আবার ধপ করে বসে গেল। ভেতরে সবাই চিৎকার দিচ্ছে, কি হলো কি হলো। আমি আর কিছু বলছি না, কারণ আমার আমার উপরে, আমার পাশে যে বসা ছিলেন যে দাদা, তিনি আমার উপরে উঠে গেছেন, গাড়ি তো পুরো কাজ হয়ে গেছে। ঠিক স্লিপ করে করে গাড়িটা ওই ওপারে গিয়ে আবার রাস্তার উপরে ধপ করে বসে গেছে। আমি আর গাড়ি থামালাম না, রাত্রির বেলার সময় চলে গেছি আমরা বিলাসপাড়া গিয়ে মন্দিরের ভেতরে গাড়ি ঢুকিয়ে আমরা সবাই গেস্ট হাউসে চলে গেছি। সবাই পরিশ্রান্ত, টান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। পরদিন সকালবেলা যেতে হবে শিলং। পরদিন সকালবেলা যখন বেরিয়েছি আমরা গাড়িতে উঠতে যাব, গিয়ে দেখি এই অবস্থা। গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি না আগে যায় না পিছনে যায়। তারপরে এমন অবস্থা হয়েছে, দেখা গেল যে টিউব বেরিয়ে গেছে, রিম কেটে গেছে, মাঠগার্ড সেই হুইলটাকে চেপে ধরেছে। এখন কথা হচ্ছে, গতকাল রাত্রিরে যে এলো গাড়িটা 25-30 কিলোমিটার, প্রায় 40 কিলোমিটার, সেই ডিস্টেন্সটা গাড়িটা চললো কি করে, চালিয়ে চলে আসলো। সবাই আশ্চর্য হয়ে গেছে, কি করে হলো এটা সম্ভব, কি করে সম্ভব হলো। পরে আমার বন্ধুবর মৃদুল চক্রবর্তী, স্বর্গীয় মৃদুল চক্রবর্তী দা বিলাসীপাড়া মন্দিরের দায়িত্বে ছিল, সে স্থানীয় গ্যারেজে গিয়ে ওখান থেকে ক্রেন দিয়ে টেনে নিয়ে গেল কারখানাতে, নিয়ে পুরো হুইলটাকে চেঞ্জ করে মাঠগাটটাকে শেপে এনে তারপর ঠিক করে দিল, আমরা শিলং গেলাম। এই হলো সময় হয়ে গেছে না আমার। হ্যাঁ দাদা, জয় হ্যাঁ গুরু দাদা, জয় গুরু হ্যাঁ হ্যাঁ। জয় গুরু জয় গুরু মা, জয় গুরু জয় গুরু। সবাই ভালো থাকবেন। আমি কি বললাম, পাগলের প্রলাপ করলাম জানি না, সবাই আমাকে ক্ষমা করে দেবেন আমি যদি কিছু ভুল বলে থাকি। সবাই সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। পরমপিতা রাতুল চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর করে আলোচনা করছিলেন যে নাম ধ্যান করলে তো সব হয়। প্রথমে চক্রপাণিদার ঘটনা বলে আমাদের সমৃদ্ধ করলেন, তারপরে আমাদের ঠাকুর বাড়ির কথা, তার আমাদের যে আছি তার দয়ায়, তার কথা শোনালেন এতক্ষণ ধরে। আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম। আপনার জীবনে অনেক দয়ার কথা আপনি আলোচনা করছেন,
আরো করবেন এই আশায় রেখে পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করে আপনি আপনার পরিবার পারিপার্শ্বিক সবার নিরোগ জীবন প্রার্থনা করে আমরা আহ, প্রার্থনা করি দয়ালে রাঙার আতুল চরণে আমরা সবাই জয় গুরু দাদা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আসবেন। আবার ওই যে সকালবেলা যে বললেন যে মন্দিরের কথা, সেটাও শোনা হলো না, নিশ্চয়ই শুনবো দাদা। জয় গুরু, ভালো থাকুন।